সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলে, সালাউদ্দিন সাহেবের দিকে তাকাইলে মনে হয় যে উনি তো এই পৃথিবীর মানুষই না। উনি জানি কোথা থেকে শুধু যে আগে এরকম করতো না, জপ তপ করতো, শুধু সংবিধান পড়তো, শুধু আইন পড়তো, শুধুমাত্র আইনের ব্যাখ্যা জানতো, আবার একটা মহান দায়িত্ব নিয়ে আসতো যে সবাইকে আইন বুঝাইতে হবে, সংবিধান বুঝাইতে হবে, চলতে হবে। সেই হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব। ল ডিপার্টমেন্টও পড়ছেন, আবার কিছুদিন সরকারি চাকরিও করছেন। উনি আমাদেরকে সংবিধান পড়াইতেছেন গুনে 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 গুনে, মানে উনি উনার সংবিধান পড়ানোর ক্ষেত্রে উনি স্পিকারকে যে অ্যাড্রেস করেন, সংসদ সদস্যদের দিকে যেগুলি তাকান, এতে করে মনে হয় যে মানে মানে নিজেকে ক্ষুদ্রের চেয়েও ছোট মনে হয়। মনে হয় যে এই উনি জানি কোত্থেকে আসছে। তো উনার সর্বোচ্চ যুক্তিটা কি? উনার সর্বোচ্চ যুক্তি হচ্ছে যে এইগুলি সংবিধানের সঙ্গে যায় না, এগুলি সংবিধানের সঙ্গে থাকে না, এইটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আরে ভাই, সংবিধানের সঙ্গে আপনিও যান না জনাব সালাউদ্দিন সাহেব। আপনি সংবিধানের সঙ্গে যান? আপনি সংবিধানের সঙ্গে গেছেন? আপনি সংবিধানের সঙ্গে যাইতে পারবেন? সংবিধানের সঙ্গে যায় না। মানে সব কিছুর মধ্যে থেকে যুক্তি হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। ভাই, সংবিধানের ব্যাখ্যা, সংবিধান আমি গল্প বলি, শোনেন, গল্প শোনেন। আমি কোর্টের মধ্যে ছিলাম, আমি নিজে দেখছি বাংলাদেশের সংবিধান নিয়ে একটা বই লিখছে না, যেটাকে প্রামাণ্য গ্রন্থ বলা হয়, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ। আর বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন ডক্টর কামাল হোসেন, দুজনই তো ব্যবহারজীবী, দুজনই তো আইনজীবী। আমি কোর্টের মধ্যে দেখছি ডক্টর কামাল হোসেনের হাতে হলো জনাব মাহমুদুল ইসলামের বই, জনাব মাহমুদুল ইসলামের হাতে হচ্ছে ডক্টর কামাল হোসেনের মানে সংবিধান প্রণেতাদের একজন সেই সংবিধান। উনি দেখাচ্ছেন মাহমুদুল ইসলামের কর্তৃক সংবিধানের ব্যাখ্যা, উনি দেখাচ্ছেন সংবিধান। আপনি কোন দিকে যাবেন? সংবিধানের ব্যাখ্যা, সংবিধানে কোনটা আছে কি নাই, সেটার 100 রকম ব্যাখ্যা আপনি দিতে পারেন রে ভাই। আপনি যতক্ষণ পর্যন্ত এটা না আনবেন, যতক্ষণ পর্যন্ত এটা না জানবেন, ততক্ষণ পর্যন্ত আস্থায় না আনবেন। ভাই, ধর্মগ্রন্থগুলি দেখেন না ভাই, 100টা রকম ব্যাখ্যা তৈরি হয় একটা বাক্যরে কেন্দ্র করে, একটা নির্দেশনারে কেন্দ্র করে। ভাই, নির্দেশনা, ব্যাখ্যা, যুক্তি, এগুলি তো আপনারা দিতেই পারবেন। কে না পারে এগুলি যুক্তি দিতে? আর কাজটা করবেন কিনা, বিড়ালটা কালো কি সাদা সেটা তো আমাদের দেখার দরকার নাই। কাজটা করবেন কিনা সেটা বলেন। কাজটা করার ক্ষেত্রে আপনারা করবেন না যে এইটা আমি বলে দিতে পারি, এখন সাথে সাথে আরো বলতে পারি, এটা না করলে আপনাদের খুব বেশি লস হবে না, না করলে আপনাদের খুব বেশি লস হবে না। কারণ এগুলি আপনারা জানেন যে কোন সিস্টেমে আপনাদের লাভ হয়, কোন সিস্টেমে আপনাদের লস হয়। অনেকবার বলা হয়েছে শেখ হাসিনারে বহুবার বলা হয়েছে যে আপনি যেগুলি করতেছেন প্রত্যেকটা কাজ সংবিধানের বাইরে করতেছেন, প্রত্যেকটা কাজ আইনের বাইরে করতেছেন। আমি এজিউম করি যে এইটা এরকম বলা হইতেছে, এটা এরকম বলা হয়েছে। তো উনি কি বলছেন? যে আমি সংবিধান। উনি কি বলছেন? আমারই সবকিছু, আমার দেশ, অথবা বড় জোর আমার বাবার দেশ। তাই তো একটা কাজ উনি সংবিধান দেখা করেন নাই। সংবিধানে লেখা থাকা না থাকাতে কিছু আসা যায় না। এবং আপনারা যেগুলি সংবিধানে রাখবেন না, সংবিধানে করবেন না, এগুলি কিচ্ছু আসবে যাবে না, আসবে যাবে কোনোদিন। মানে আবার একটু পুরানো কথা কই। আমি একবার শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী 2012 সালের দিকে, যখন 2012-13 যখন হচ্ছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে, তখন আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মনে করেন বিএনপি কেমন দল, বিএনপি আসলে কি একটা ভালো ইলেকশন দিবে? উনি খুব খুশি হয়ে গেল এটা শুনে, বলে যে না 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 না, বিএনপি তো খুবই দুষ্ট দল, বিএনপি আসলে কখনো ভালো ইলেকশন দিবে না। আমি বললাম যে এই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দরকার, কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আইনটা, এটা আপনি সংবিধানে আপনি যাই লিখতেন, এই যে সংবিধান কমিশন, সংবিধান সংস্কার, আপনি আমাদের সিমেন্টিক শিখাইতেছেন সালাউদ্দিন সাহেব। সিমেন্টিক অর্থগত মানে সংস্কার না সংশোধন, সংবিধান কি করা যায় কি করা যায় না, সংবিধানের বিধিকে বিধি রাখা যায় না, অনুচ্ছেদ বলতে হয়, এবং বলতে গেলে আমার লাভ কি? আমি এখন মানবাধিকার কমিশনের কাছে গিয়ে চাইতে পারবো কিনা আমার একটা বিচার, আপনার সরকার যদি আমার পুলিশ যদি আমার সাথে আকাম করে, যদি আমার গুম করে নিয়ে যায়, ওইটা বলে। আপনি আমার সিমেন্টিক শিখান কেন? আপনার কি মনে হয় না আপনার চেয়েও ভালো সিমেন্টিক জানে লোক আছে? এটা তর্ক লাগাইছেন, আপনিও লাগাইছেন, শফিকুর রহমানও লাগাইছে, তারেক রহমানও লাগাইছে, সংবিধান সংস্কার সংশোধন। আশ্চর্য ঘটনা। হাউএভার আমি 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 বলতে চাই যে এইসব তর্ক বাদ দেন। কেন আপনাদের এই কথা বলতেছি জানেন? এই যে জিনিসগুলি আপনারা এখন অবহেলা করতেছেন, ছুঁড়া ফেলতেছেন, 5টা 7টা 10টা, আসাদ ভাই, জনাব তারেক রহমান বড় জোর 20টা বিচারক নিয়োগ দিবেন হাইকোর্টে, তাই না? এই ধরেন এই নিয়োগ বিধিরে পাশ কাটায়
নিয়োগ বিধি না কইরা বড় জোর 20টা নিয়োগ দিবেন। এপিলেট ডিভিশনে বড় জোর আর 5 জন তুলবেন। কেউ কেউ এটা বলতেছেন যে আগামী ইলেকশনে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তখন কে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে সেটা আপনার অঙ্ক কষতেছেন। এই অঙ্ক কষতে গিয়া কিন্তু 15 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাইরে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি মরে গেছেন, উনি কিন্তু এই অঙ্ক কইসে জাস্টিস কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স 2 বছর বাড়াইছিলেন। হইছে শেষ রক্ষা 111 আসছে, আপনাকে 15 বা 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, 17 বছর, রাইট? 17 বছর দেশে থাকতে হয়েছে। সুতরাং যেগুলি করার আপনি মাইনেন না, ইউনূস সরকার এমনি করছে, এই অধ্যাদেশ দিয়ে করছে, এই আদেশ দিয়ে করছে, এগুলি মাইনেন না, কিন্তু কাজগুলি করেন। এগুলিকে ফালাই দিয়েন না, এগুলিকে বাতিল করে দিয়েন না। আর আসাদ ভাই, আপনারে বলি, আপনি আইনমন্ত্রী হয়েছেন, আমি গর্বে মাটিতে পা রাখতে পারি না, আমার এত পরিচিত এত ঘনিষ্ঠ একজন আইনমন্ত্রী হয়েছেন। আপনারা আমি 33 বছর ধরে চিনি। যা কিছু করেন এমন কিছু করেন না যে ওই সময়টার কথা আপনি পরে ভুলে যেতে চাইবেন। আপনি যাতে ওই সময়টার কথা মনে রাখবেন। এই হাততালিগুলি মানুষ মনে রাখে না। আপনার চেয়ে অনেক বেশি হাততালি আনিসুল হক সাহেব পাইছিলেন, সিরিয়াসলি আপনার চেয়ে বেশি হাততালি আনিসুল হক সাহেব পাইছিলেন। কিন্তু ওই সময় আওয়ামী লীগের বেশি ছিল না, এমপি বেশি ছিল না। আনিসুল হক সাহেব দুর্দান্ত ভালো একজন আইনজীবীর থেকে একজন কিরকম জানি একটা লোকে পরিণত হয়েছিল। আসাদ ভাই প্লিজ ওইটা হয়েন না। আর সালাউদ্দিন সাহেব, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষের স্মার্টনেস আপনি তো দেখাবেনই, আপনি স্মার্ট, আপনি বুদ্ধিমান, আপনি কথা সুন্দর করে এখন সেগুলি আপনি বলেন, কিন্তু অন্য লোকের মানে ইন্টেলেক্টে আন্ডারস্টিমেট করেন না। এটা একটা ঠিক কাজ হয় না, বুঝছেন? হাউএভার আপনাদের নিয়ে মানে শুধু আপনাদের নিয়ে কথা বলা তো মানে বলাই যায়, তো আরো কিছু জিনিস নিয়ে একটু কথা বলতে হবে, সেজন্য একটু বলি। বিভিন্ন জায়গায় শিক্ষাঙ্গনে, ক্রীড়াঙ্গনে, প্রশ্নের দলীয়করণ ও স্বজনপ্রীতির কথা অনেক বেশি হচ্ছে। আমার কাছে কিন্তু মনে এগুলো আমাদের অনেক বেশি চাওয়া। মানে একটা দল ক্ষমতায় আসবে, তার দলের লোকজনদের সে দিবে না। কিন্তু মুশকিলটা হয়েছে উনারা বলছিল যে উনারা দিবে না, এখন দিতে দিতে কি করছে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আমি জনাব ব্রাত্য রাইসের সাথে একমত। ক্রিকেট বোর্ড নিয়ে মানে বিসিবি নিয়ে উনি মাথা ঘামাতে চান না। যত বড় যত ঘটনা ঘটতেছে তত আসলে আমারও মনে হয় যে মাথা না ঘামানোই উচিত। মানে আপনি যদি অন্যান্য জায়গার প্রবলেমগুলি আপনি দেখেন, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়াতে 3 জন ভাতিজা ঢুকছে না 4 জন ভাতিজা ঢুকছে, ওটা খুব বেশি বড় প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, একটু বিশিষ্ট আমি ক্রীড়া সাংবাদিক জনাব উৎপল শুভ্রের কথাটা একটু শুনি। উৎপল শুভ্র বলতেছেন যে অক্টোবরের বিসিবি নির্বাচনে যে সরকারের প্রভাব ছিল তাতে কোনো সন্দেহ নেই, তবে এমন মনে করার কোনো কারণ নেই যে নীতিনিষ্ঠ থেকে এসবের প্রতিবাদ করতেই তামিম ইকবাল দলবল সহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। মূল কারণ ছিল পদ ভাগাভাগি নিয়ে আলোচনায় সমঝোতা না হওয়া, অন্য পক্ষ সব গুছিয়ে নেওয়ায় নিশ্চিত পরাজয় আঁচ করতে পারাও। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে নির্বাচিত কমিটিও যে আর থাকবে না, ভূমিকা ছিল এই নিশ্চয়তা, এই নিশ্চয়তার ভূমিকা ছিল, যেটা এখন সত্যি বলে প্রমাণিত। যাই হোক, বিসিবিতে শুধু না, বিএনপি ক্ষমতা আসার পর কেন্দ্রীয় তৃণমূল প্রশাসন, পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্রীড়াঙ্গন এসব ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ হচ্ছে, সামনে আসছে অনেক রকম অভিযোগ। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলকে বাদ দিয়ে তামিম ইকবালকে বিসিবি প্রদান করার বিষয়টি আলোচনা ঝড়ও তুলেছে। বিশেষ করে এমপি মন্ত্রী পুত্রদের বিসিবির পরিচালক হওয়াটা তো চোখে লাগার মতোই। তবে কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি এখনো মানতে পারছেন না আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখনো নিজেকেই বিসিবির একমাত্র বৈধ সভাপতি দাবি করছেন। তার মতে নির্বাচিত পরিচালক পর্ষদের বিলুপ্তি এবং তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন একটি সাংবিধানিক অভ্যুত্থান। কিন্তু অভ্যুত্থান শব্দটা এখন অনেক জায়গায় আমরা প্রয়োগ করছি বুলবুল ভাই। তাই আপনি নিজে যখন বসছিলেন, যখন প্রায় একই কায়দায় ফারুক আহমেদকে যে এক ধরনের অপমানজনক ভাবে বিদায় করা হয়েছিল, তখন ওই চেয়ারটায় বসছিলেন কেন? আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার বদলে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদে যে বুলবুল সাহেব বিসিবি বস হয়েছিলেন, সেগুলি নিয়ে তিনি এখন কি বলবেন? অক্টোবরে যে ইলেকশনটা হয়েছিল, এটা নিয়ে কি আপনি খুব প্রাউড বুলবুল ভাই? 140-এর বেশি রান আমাদের প্রথম টেস্টে মারার মতো কীর্তি যার কাছে আছে, অক্টোবরের ইলেকশনটা তিনি কিভাবে দেখেন? একটা অনার্স বোর্ডে লিখে রাখছেন, তাই না? তো বিসিবিতে যেভাবে বসছেন সেভাবে বিদায় হচ্ছেন, এই ইতিহাস তো
তামিম ইকবালরাও আমরা মনে রাখতে বলবো, তামিম ইকবালেরও কিন্তু লর্ডসের কি বলে অনার্স বোর্ডের নাম আছে, যেটা দেখা লর্ডসের অনার্স বোর্ডের নাম আছে, অনেকগুলি 50 আছে, ভারতকে প্রথমবারের মতো হারানোর ক্ষেত্রে তার মারাত্মক অবদান আছে। কেমন লাগে তামিম ইকবাল বিসিবি সভাপতি হয়ে? ভালো তাই না? আরাম, চেয়ারটায় বসা, খেললাম না, কিছু করলাম না, কিন্তু ক্রিকেটারদের মাথার উপর ছুরি ঘুরাচ্ছে, বাহ, ফিল্ডিং করতে হচ্ছে না, ব্যাটিং এর প্রেশার নিতে হচ্ছে না, 2 বলে নাকি 2 মিনিটে আউট হওয়ার জন্য গঞ্জনা শুনতে হচ্ছে না। ভালো তো তাই না? ভালো, কংগ্রেচুলেশন তামিম ইকবাল, অভিনন্দন। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনের দলীয় নেতাদের বসানোর বিষয়টিকে পুনর্বাসন কর্মকাণ্ড বলছেন অনেকে, কারণ এসব ক্ষেত্রে বিএনপি এমন নেতাদের প্রদান করছে যাদের কেউ সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন, কেউ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কেউ পেয়েছেন 17 বছর দলে কাজ করা পুরস্কার। এখন সিটি কর্পোরেশনের, জেলা প্রশাসনে বিএনপি সরকার যদি একটা গ্রহণযোগ্য সময়ে নির্বাচন দিয়ে দেয় তাহলে এই প্রশ্ন থেকে কিছুটা রেহাই পাবে। তবে যেসব নির্বাচন দিচ্ছে, মানে 2টা উপনির্বাচন দেখলাম, একটা বগুড়ায় আর একটা কথায় ভুলে গেছি, বগুড়ায়, তো ওই ইলেকশনগুলি থেকে আমরা যেটা বুঝছি যে বিএনপি নির্বাচনগুলি কেমন করবে আর কতবার যে এগুলি নিয়ে কথা বলতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, প্রশাসক হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা যদি আপাতত জনসভা ঠিকঠাকভাবে দিতে পারেন, নির্বাচনটা নিজেরা নির্বাচন করবেন না, এই ঘোষণা যদি দেন প্রশাসক মহোদয়রা, তাহলে হয়তো বিতর্ক থেকে রেহাই পাবেন। বিসিবির যে অ্যাডহক কমিটি হয়েছে, সেই অ্যাডহক কমিটির ক্ষেত্রেও আসলে একই কথা প্রযোজ্য। তামিম ইকবালের সভাপতিত্বে যে বোর্ড হয়েছে তারা যদি নির্বাচন না করার ঘোষণা দেন, সেক্ষেত্রে এইটা হতে পারতো। কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তামিম ইকবাল নির্বাচন করার ঘোষণা দিয়ে ফেলেছেন। তামিম ইকবাল কিন্তু জোস, তাই না? মানে দারুণ। সেক্ষেত্রে মানে বিসিবি নিয়ে আর কথা না বলি, হয়েছে। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে মানে ভালো খেলেন তামিম, ঠিক আছে, ওকে। জুলাই সনদ গণভোট সংস্কার নিয়ে একটু কথা বলি। জুলাই সনদ গণভোট সংস্কার নিয়ে সংসদে জামায়াত ও এনসিপি মানে অনেক বেশি সোচ্চার, কিন্তু একটা বিষয়ে মানে তারা দলীয়করণ নিয়ে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যার কথা শুনে দেখলাম যে সবচেয়ে তীব্র সমালোচনা যিনি করেছেন তিনি আর কেউ না, ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, একটু কোট করি রুমিন ফারহানার কথা। রুমিন ফারহানা বলছেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হয়, আর বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পরে গভর্নর নিয়োগ পেয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সোয়েটার ফ্যাক্টরির এমডি। আমি একটা কথা বলি ব্যারিস্টার ফারহানা, we had enough of PhDs, আর পিএইচডি আইনেন না। এই প্রিন্সটন বলেন, হার্ভার্ড বলেন, ক্যালিফোর্নিয়া বা ক্যালটেক থেকে পিএইচডি, মানে বাদ দেন এগুলা। পিএইচডি দিয়ে কি হয়েছে আমরা এগুলি দেখছি। 111 এর সময় পিএইচডি ধুল পরিমাণ। গত সরকারের সময় পিএইচডি না থাকলে তো মনে হয় মানে আমার যে পিএইচডি নাই এই লজ্জা আমি কথা কয়েই ছেড়ে দিব নাকি ভাবতেছিলাম। পিএইচডি ছাড়া তো লোকই দেখতাম না। কি ভালো হয়েছে আপনি জানেন, আপনি একজন খুবই তীক্ষ্ণ আইনজীবী, সংসদ সদস্য, আপনি খুব ভালো করে জানেন সোয়েটার ফ্যাক্টরির এমডি যদি ভালো করে কাজ করে, সোয়েটার ফ্যাক্টরির এমডি যদি চোর না হয়, আমাদের এর আগে বাংলাদেশ ব্যাংকে ছিল বিভিন্ন ভালো ভালো জায়গায় পড়া পিএইচডিরা কি পরিমাণ চোর ছিল সেইটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সুতরাং আমাদেরকে পিএইচডি দেখায় না, ভালো কাজ করলে সেটা ঠিক আছে। মানে কিন্তু আমাদের কথাটা হলো দলীয়ভাবে দল থেকে কেউ নিয়োগ যদি পায়, মানে আমি এটা বলি এটা অসুবিধা নাই, কিন্তু আপনি চেয়ারে বসার পরে নিয়মের মধ্যে থেকে সবাইকে ঠিক মতো সার্ভিসটা দিবেন, নিজের কাজটা নৈতিকতা মেনে করবেন, একটু তো আমরা একটা চাইতে পারি, তাই না? কিন্তু বাংলাদেশে আসলে চেয়ারটা জানি চেয়ার একটা সাংঘাতিক জিনিস, মানে চেয়ারে বসলেই হয়েছে কাজ। তো আরেকটা প্রসঙ্গে কথা বলি, মুক্তিযুদ্ধে জামায়াতের বাংলাদেশ বিরোধী ভূমিকার মানে যে একটা সংসদে যে আলোচনা আইন পাশ হলো, মানে বিল পাশ হলো, এনসিপি এইটাতে জামায়াতের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। এইটা একটা ইন্টারেস্টিং কাহিনী বলে আমার কাছে মনে হচ্ছে, যে আমি কাহিনীটা আপনাদের বলি। 71 মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তখনকার মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন বিল, যেটাকে আমরা জামুকা বলি, জাতীয় সংসদে পাশ হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়ে বর্তমান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তবে তাদের জোট সঙ্গী এনসিপি এই বিলের উপর কোনো আপত্তি না থাকার কথা স্পিকারকে জানিয়েছে। ইন্টারেস্টিং না? মানে
জামাতের কথা বলি, বর্তমান জামাত কেন তৎকালীন জামাতের ৭১-এ, মানে তৎকালীন জামাতের, মানে কথা তো বলা হয়েছে তৎকালীন জামাতের কথা, সেই জামাত কেন ৭১-এর পাকিস্তান জামাতের কর্মকাণ্ড আড়ালে রাখতে চায় সেটা একটা প্রশ্ন। আবার এই জামাতের জোটে থেকেও এনসিপি কেন ৭১-এর জামাতের ভূমিকা লিখিত দলিল রাখার পক্ষে, সেটাও একটা প্রশ্ন। আবার এই জামায়াতেরই একাধিক নেতাকে অতীতে বিএনপি যখন মন্ত্রিত্ব দিয়েছিল, সেটা সদুত্তর আবার কিন্তু মানে মন্ত্রিত্ব, জাতীয় পতাকা, জাতীয় অনেকগুলি কমিটিতে, এটা সেইটার সদুত্তরও কিন্তু আবার বিএনপি সরাসরি দিতে পারে না, নানা রকম প্যাচ খেলে। প্যাচ খেলার এই পুরনো রাজনীতি চর্চার দিকেই দিনে দিনে এগিয়ে যাচ্ছি আমরা। এনসিপির দাবিটা আমরা শুনি। এনসিপির দাবি হচ্ছে জামায়াতের সঙ্গে জোট রাজনীতি